হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোস্টারে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এএনএম জিএনএমের সাথে যুক্ত রয়েছো, তোমরা জানো যে তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে। আর এই অন্তিম সময়ে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে অন্তিম প্রস্তুতি পর্ব। তোমরা যারা জানো না, তোমাদের বলে রাখছি, এই পর্বে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের পার্ট নাম্বার 8 দেখব। ইতিমধ্যে আমরা 60টি পার্ট কমপ্লিট করে নিয়েছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সলভ করেছি প্রতিটি পার্টেই। আজকে আমাদের এখানে টোটাল 20টি প্রশ্ন থাকছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। এখানে অনেক অঙ্ক রয়েছে, কিছু কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলো ভালো মতো দেখো। আমি কী এক্সপ্লেনেশন দিচ্ছি মনোযোগ সহকারে শোনো। প্রশ্নগুলো আসবে, তোমরা ভিডিও পজ করবে, নিজের আগে সলভ করবে, তারপরেই সলিউশন দেখবে। ঠিক আছে, তোমাদের বলবো, যদি কমপ্লিট ক্লাসটি করার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করে দেবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, এমনকি অনেক দিন থেকে ক্লাস করছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। ঠিক আছে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়, ক্লাস আসার সাথে সাথেই যেন তোমরা ক্লাসগুলো দেখতে পারো। আর এই ক্লাস পিডিএফগুলো তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এখনই নয়তোবা ক্লাস শেষে কিন্তু সেই সমস্ত গ্রুপ ভিজিট করতে পারো এবং সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো। আমাদের মক টেস্টের সমস্ত পিডিএফও তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের এক্সাম রিগার্ডিং যদি কোনো রকম আপডেট আসে, সেই সমস্ত কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, একটি গাড়ি তার যাত্রাপথে প্রথম 1/3 10 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে, দ্বিতীয় 1/3 30 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে এবং শেষ অংশ মানে শেষ তৃতীয়াংশ 5 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চললে তার গড় দ্রুতি কত হবে? এখানে বলেছে, দেখো এরকম অঙ্কটা হবে যে এই একটা টোটাল ডিস্টেন্স, এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, 1 2। এটা প্রথম 1/3, এটা দ্বিতীয় 1/3 এবং এটা শেষ 1/3। ঠিক আছে, প্রথমটা গিয়েছে কত? 10 কিলোমিটার পার আওয়ারে, তারপরটা গিয়েছে 30 কিলোমিটার পার আওয়ারে, তারপরটা হলো 5 কিলোমিটার পার আওয়ারে, তাই তো? এটাই বলেছে। দেখো, প্রথমটা 10 কিলোমিটার পার আওয়ার, পরেরটা 30 কিলোমিটার পার আওয়ার, আর তারপরটা হলো 5 কিলোমিটার পার আওয়ার। আমাদের বের করতে বলেছে গড় দ্রুতি কত হবে, মানে এভারেজ ডিস্টেন্স কত হবে আমাদের বের করতে হবে। দেখো, এরকম যদি প্রশ্ন থাকে তোমাদের সরাসরি একটা আমি আজকে ফর্মুলা বলে দিচ্ছি, যেখানে শুধু তোমরা ভ্যালুগুলো পুট করলেই সরাসরি তোমাদের উত্তর বেরিয়ে আসবে। সূত্রটা কি? সেটা হলো, গড় দ্রুতি বের করতে হলে এস ইকুয়ালস টু, আমাদের কয়টি ভেলোসিটি দেওয়া আছে অথবা দ্রুতি দেওয়া আছে? দেখো, এখানে 10 30 আর 5 তিনটি দেওয়া আছে, তাহলে উপরে লিখবে 3। তারপর V1 V2 V3 তিনটি ভেলোসিটি লিখে নিলে, তারপর নিচে কি লিখবে? নিচে লিখবে V1 V2 প্লাস V2 V3 আর একটা হলো প্লাস V1 V3। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমাদের সূত্র। যদি গড় দ্রুতি বের করতে বলে তাহলে এটা হলো তোমাদের সূত্র। যদি তিনটি ভেলোসিটি দেওয়া থাকে তাহলে S ইকুয়ালস টু 3V1 V2 V3 আপন V1 V2 প্লাস V2 V3 প্লাস V1 V3 হয়ে যাবে। এটা তোমাদের সূত্র। এবারে যদি এখানে তোমরা ভ্যালুগুলো পুট করে দাও, V1 এর জায়গায় 10, V2 এর জায়গায় 30, V3 এর জায়গায় 5, তাহলে এটা ক্যালকুলেট করার পরে তোমাদের যে রাইট আনসার আসবে সেটা হলো অপশান নাম্বার বি, 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তোমরা এখনই এটাকে সলভ করে নাও, দেখো যে 9 কিলোমিটার পার আওয়ার আসছে কি না। করে নিয়েছো? এসেছে তোমাদের 9 কিলোমিটার পার আওয়ার, একদম ঠিক। যদি না আসে তাহলে ভালো মতো আরেকবার ক্যালকুলেশনটা করে নাও। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে স্থির ভরবেগ সম্পন্ন কোনো বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকবে তা হলো। স্থির ভরবেগ মানে মোমেন্টাম। মোমেন্টাম আমাদের কি দেওয়া আছে? স্থির দেওয়া আছে বা কনস্ট্যান্ট দেওয়া আছে। মোমেন্টাম কি? পি ইকুয়ালস টু mv। এখানে মাস ইন্টু ভেলোসিটি মানে ভর ইন্টু গতিবেগের কী দেওয়া আছে? কনস্ট্যান্ট দেওয়া আছে বা ধ্রুবক দেওয়া আছে। তাহলে নিচের কোনটি স্থির থাকবে? অপশান দেওয়া আছে ত্বরণ, বেগ, দ্রুতি নাকি বল। খুব ইজি। এখানে দেখো, আমাদের যে মাস দেওয়া আছে, মাস কিন্তু অ্যাকচুয়ালি কী হয়? কনস্ট্যান্টই হয়। কোনো বস্তুর মাস কনস্ট্যান্টই থাকবে। তো এই পুরো mvকে কনস্ট্যান্ট হওয়ার জন্য আমাদের এম এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে ভিকেও কী হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। ভি যদি ভেরিয়েবল হয়, অর্থাৎ ভি যদি চেঞ্জ হতে থাকে, তাহলে কি মাস কনস্ট্যান্ট থাকলেও কিন্তু এমভি অর্থাৎ মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে না। মাস যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু আমাদের এই ভি যে ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটিকেও আমাদের কনস্ট্যান্ট হতে হবে। তাহলেই মাস আর ভেলোসিটির প্রোডাক্ট মানে মোমেন্টামও আমাদের কনজার্ভ হবে অথবা কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে? অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট আনসার, বেগ। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 21% বৃদ্ধি পেলে তার ভরবেগের বৃদ্ধি কত পরিমাণ হয়? আমরা ভরবেগের সূত্র জানি যে পি ইকুয়ালস টু √/m।
2me, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলার উপর কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের করানো হয়েছে, সলভ করানো হয়েছে। তাহলে p ইকুয়ালস টু √2me। আমাদের বলেছে যে গতিশক্তি 21% বৃদ্ধি করা হলো, তাহলে ভরবেগের বৃদ্ধিটা আমাদের বের করতে বলেছে। ভরবেগের বৃদ্ধি কী হবে? এটা হবে p2 মাইনাস p1 আপন p1। এভাবেই তো আমরা বৃদ্ধি বের করি, ইন্টু 100, যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে। এবার আমরা জানি যে p ইকুয়ালস টু √2me, তাহলে p1 ইকুয়ালস টু কী হবে? √2me1, p2 হবে √2me2। এটাই লেখো এখানে, সমান সমান দিয়ে লেখো, p2-র জায়গায় লেখো √2me2 মাইনাস √2me1, p1-এর জায়গায় লিখলাম e1 বাই নিচে আবার p1 দেওয়া আছে, মানে √2me1 ইন্টু 100। ঠিক আছে, এবারে দেখো এখানে √2m যদি কমন নিয়ে দিই তাহলে আমাদের কাটা যাবে এখানে। এবারে বাকিটা উপরে করছি, দেখো তাহলে আমাদের থাকলো কি √e2 মাইনাস √e1 আপন √e1, ঠিক আছে, ইন্টু 100। এবারে এই পার্টটুকু তোমরা খাতায় তুলে নাও, এই পার্টটুকু আমি এখনই মুছে ফেলবো। পার্টটুকু তুলে নাও, নিয়েছ, মুছে দিলাম। চলো এবারে দেখো আমাদের E2 কত দেওয়া আছে? E2 দেওয়া আছে 21% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, প্রথমের থেকে 21% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 121 আপন 100 E1। ঠিক, এবারে E2-র জায়গায় 121/100 E1 বসিয়ে দাও, তাহলে √121/100 হবে। তো E2-র জায়গায় যদি আমরা বসিয়ে দিই, দেখো এরকম হবে অনেকটা, 121/100 E1 মাইনাস √E1 আপন √E1 ইন্টু 100। এবারে দেখো E1 যদি আমরা কমন নেই, এখান থেকে E1 নিচের E1 কাটা যায়, গেল। তাহলে এখানে কত থাকলো? 1 পড়ে থাকলো, এখানে আমাদের 1 পড়ে থাকলো, যেহেতু আমরা কমন নিয়ে নিলাম। এবারে দেখো এখানে 121/100, 11 স্কোয়ার কত হয়? 121। তাহলে 121-এর রুট কত হবে? 11। তাহলে 10-এর স্কোয়ার কত হয়? 100। তাহলে 100-র রুট কত হবে? 10। তাহলে আমরা লিখতে পারি যে 11/10 মাইনাস 1, এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এবারে এটা ক্যালকুলেট করো, দেখো কত আসবে। 11 মাইনাস 10/10 গুণ 100। ঠিক আছে, এবারে 10 দিয়ে 100-কে কাটলে এখানে 10 আসবে। 11 থেকে যদি আমরা 10-কে বিয়োগ করে দিই তাহলে 1 আসে। 1-এর সাথে যদি আমরা 10-কে গুণ করে দিই কত আসবে? 10। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার কি? সি, 10%। ঠিক আছে, 10% হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে কীভাবে করলাম? আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ কোশ্চেনটি তোমরা স্টেপ বাই স্টেপ নোট করে রেখেছো যারা পারোনি। আর যারা পেরেছো খুব ভালো, কোশ্চেনটা কিন্তু খুব ভালো ছিল, খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখা বলেছে, একটি ধাতব গোলককে ঋণাত্মক আধানে আহিত করলে নিচের কোনটি গোলকটি দ্বারা গৃহীত আধানের পরিমাণ হতে পারে না? একটি ধাতব গোলক আছে যাকে আমরা ঋণাত্মক আধানে আহিত করলাম। এবারে বলেছে নিচের কোন গোলকটি দ্বারা গৃহীত আধানের পরিমাণ হতে পারে না। তোমাদের প্রিভিয়াস লেকচারে আমি বলেছিলাম এই সূত্রটি, কিউ ইকুয়ালস টু NE, মনে পড়ছে? এই সূত্রটি বলেছিলাম। এখানে কিউ হলো আধান, N হলো ইলেকট্রন সংখ্যা, আর E হলো ইলেকট্রনের আধান। এখানে N যে রয়েছে, এই Nটা কিন্তু কখনো কী হতে পারে না? ফ্র্যাকশনে আসতে পারে না, অর্থাৎ ভগ্নাংশে আসতে পারে না। এটা সবসময় ইন্টিজার আসবে। এটা সবসময় কী আসবে? ইন্টিজারে আসবে, তাই তো? এবারে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি কি। এখানে আমাদের কিউগুলোর মান দেওয়া আছে, এখানে যতগুলো অপশানে দেওয়া আছে এগুলো সব কিউ এর মান দেওয়া আছে। ইর মান আমরা জানি 1.6 × 10⁻⁻19। তাহলে আমাদের বলতে হবে যে অপশানগুলোর মধ্যে কোনটি কিউ হতে পারে না। এবার এখানে এক একটা করে মান বসাবে যদি তোমরা, তাহলে দেখো কিউ ইকুয়ালস টু N × 1.6 × 10⁻⁻19। এবারে তোমরা সবার প্রথমে কিউ এর জায়গায় -3.2, এখানে অবশ্যই আমরা মাইনাস দিয়ে গুণ করব, কারণ ইলেকট্রনের আধান মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হবে, এটা ইলেকট্রনের আধান, এটা মাইনাস হবে। মাইনাস দিয়ে গুণ করলে কী হবে দেখো। এবারে কিউ এর জায়গায় তোমরা সবার প্রথমে -3.2 × 10⁻⁻19 বসাও, কী হবে? এন এর মান তখন কী আসবে? 2 আসবে। এবারে 4.8 × 10⁻12 বসাও, এখানেও কিন্তু এন এর মান কত আসবে? আমি এই 10⁻12 এটা বাদ দিচ্ছি, এটা যদি তোমরা না ধরো তবুও তোমাদের কোশ্চেনটি কিন্তু সলভ করা যাবে। শুধুমাত্র প্রথমের এই 4.8, 3.2, 1.2, 1.6 ধরেই কিন্তু অঙ্কটা করা যাবে। শুধুমাত্র দেখতে হবে যে নিচের কোনটি বসালে এন এর মানটা কী আসছে না? ইন্টিজার আসছে না। যেটাই আসবে না সেটাই আমাদের আধানের পরিমাণ হতে পারে না। তোমরা 3.2 বসিয়েছ, 2 এসেছে। এবারে 4.2 যদি বসাও তাহলে কত আসবে? 3 আসবে। 1.6 যদি বসাও তাহলে 1 আসবে। এবারে 1.2 যদি বসাও তাহলে দেখো কী আসছে। 1.2 দিয়ে আমি তোমাদের করিয়ে দেখাচ্ছি। দেখো কিউ এর মান যদি আমি
1.2 ধরি, তাহলে -1.2 ইন্টু 10⁻⁻19 ইকুয়ালস টু n ইন্টু ইর মান দেওয়া ছিল 1.6, মাইনাসটা ধরে নাও, ইন্টু 10⁻⁻19। এবারে দেখো 10⁻⁻19, 10⁻⁻19 কাটা, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাস কাটা, তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে 1.2 আপন 1.6। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা উপরে আছে, দশমিকের পরে একটা সংখ্যা নিচে আছে, তাহলে আমরা দশমিক দুটোকে তুলে দিতে পারি, তুলে দিলাম, তাহলে 12/16 আসছে। এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে আসে 3/4। এটা কিন্তু কোনো ইন্টিজার নয়, এটা একটা হলো ফ্র্যাকশন অথবা ভগ্নাংশ। আর আমরা জানি যে কিউ ইকুয়ালস টু এনিতে এন কখনোই ফ্র্যাকশানে আসতে পারে না। যদি এন ফ্র্যাকশানে আসে তাহলে কিন্তু সেই পরিমাণ আধান গ্রহণ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলেছে যে গৃহীত আধানের পরিমাণ হতে পারে না, কোনটি হবে না? তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, 1.2 ইন্টু 10⁻⁻19 কুলম। কীভাবে করলাম বুঝতে পেরেছ? খুব ইজি কোশ্চেন, শুধুমাত্র তোমাদের অপশানগুলোতে যা দেওয়া ছিল সেটা কিউয়ের জায়গায় বসিয়ে তোমাদের বের করতে হতো যে এন কোথায় ফ্র্যাকশানে আসছে অথবা ইন্টিজারে আসছে না। এটা যদি তোমরা বের করতে পারতে তাহলেই তোমাদের উত্তর বেরিয়ে যেত। আশা করছি এ ধরনের প্রশ্ন যদি তোমাদের ফাইনাল এক্সামে আসে তোমরা ভুল একেবারেই করবে না। খুব ইজি কোশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনটা। ঠিক আছে, যদি বুঝতে না পারো একবার পিছিয়ে গিয়ে দেখবে ভালো মতো কী বলছি, সেটা যদি মনোযোগ সহকারে শোনো আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একটি ইলেকট্রিক হিটারের কয়েলকে কেটে অর্ধেক করলে উৎপন্ন তাপের হার কী হবে? অপশন দেওয়া আছে 4 গুণ হবে, সমান হবে, অর্ধেক হবে নাকি দ্বিগুণ হবে। এখানে আমাদের দুটি কনসেপ্টের প্রয়োজন আছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। দেখো বলেছে একটি হিটারের কয়েলকে কেটে অর্ধেক করলে উৎপন্ন তাপের হার কত হবে? আমরা জানি যে উৎপন্ন তাপ এইচ ইকুয়ালস টু কী হয়, I² RT, তাই তো। এবারে বলছে তাপের হার মানে একক সময়ে, সময়টাকে আমাদের নিজে লিখতে হবে, তাহলে তাপ বাই সময়, এটা হলো তাপের হার, ইকুয়ালস টু কত হচ্ছে I² R। এবারে আমরা জানি যে V ইকুয়ালস টু IR, তাই তো। এবারে I ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, V/R। এবারে এই যে I ইকুয়ালস টু V/R, এটা এখানে I এর জায়গায় বসিয়ে দাও, তাহলে কত আসছে H/T ইকুয়ালস টু V² R আসবে। যদি তোমরা বসিয়ে দাও তাহলে দেখবে যে H/T ইকুয়ালস টু V² R আসছে। এবারে আর একটা ছোট্ট জিনিস তোমাদের মনে আছে হয়তোবা, আমি বলে দিচ্ছি আরেকবার, যে R ইকুয়ালস টু রো ইন্টু L/A। এই সূত্রটা আমরা জানি, যেখানে R ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হয়, এল, মানে লেন্থের সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল হয় এল, মানে সমানুপাতিক আর কি। দৈর্ঘ্য যতটা বাড়বে রোধ ততটা বাড়বে, দৈর্ঘ্য যতটা কমবে রোধ ততটা কমবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের এই অঙ্কটি সলভ করতে হলে, এই প্রশ্নটি সলভ করতে হলে আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এবারে দেখো যেহেতু ইলেকট্রিক হিটার বলেছে, ইলেকট্রিক হিটার কি আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, আর আমাদের ইন্ডিয়াতে বাড়িতে সমস্ত জায়গায় ভোল্টেজ, ঠিক আছে, আমাদের বাড়িতে যতগুলো বাড়ি আছে সব বাড়িতে যে পরিমাণ ভোল্টেজ দেওয়া থাকে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। কত থাকে? 220 ভোল্ট। 220 ভোল্ট আমাদের ভোল্টেজ দেওয়া থাকে সমস্ত বাড়িতে। আর ইলেকট্রিক হিটার আমরা এগুলো ধরো বাড়িতেই ইউজ করে থাকি, বাড়িতে কোনো অফিসে, তো সেখানে আমাদের ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে যে H/T ভ্যারাইজেস 1/R লিখতে পারি। তো H/T বা তাপের হার রোধের ব্যস্তানুপাতিক হবে, রোধ যত বাড়বে তাপের হার তত কমবে। এবারে এই সূত্রে আসি, এখানে R ভ্যারাইজেস L যে দেওয়া আছে এই সম্পর্কে আসি। দেখো কোশ্চেনটি পড়ো, ইলেকট্রিক হিটারের কয়েল কেটে অর্ধেক করা হয়েছে। কয়েল কি? একটি তার দৈর্ঘ্য আছে, সেটাকে কেটে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে তার রোধ কী হবে? রোধ অর্ধেক হয়ে যাবে। ধরো একটা তার দেওয়া আছে এল লেন্থের তারের রোধ দেওয়া আছে R। এবারে এই এল লেন্থের তারকে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে তার রোধ কত হয়ে যাবে? R/2। তাহলে দেখো এখানে আমরা কয়েলটিকে কী করেছি? অর্ধেক করে দিয়েছি, তার মানে তার যে ফাইনাল রোধ সেটা হয়ে যাবে R/2, মানে অর্ধেক হয়ে যাবে। এবারে এখানে তাপের হারের সাথে রোধের ব্যস্তানুপাতিক সম্পর্ক দেওয়া আছে, মানে রোধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে তাপের হার দ্বিগুণ হয়ে যাবে, রোধ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তাপের হার অর্ধেক হয়ে যাবে। আমাদের এই কয়েলটিকে অর্ধেক কাটার পর আমাদের রোধ কী হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে তাপের হার কী হবে? দ্বিগুণ হয়ে যাবে। রাইট আনসার হয়ে যাবে আমাদের এখানে অপশান নাম্বার ডি, দ্বিগুণ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো অনেকগুলো কনসেপ্ট কিন্তু এখানে আমাদের প্রয়োজন পড়লো। সবার প্রথমে যে আমরা তাপ কীভাবে বের করবো, উৎপন্ন তাপ হলো H ইকুয়ালস টু I² RT। এবারে বলেছে তাপের হার বের করার জন্য আমাদের সময় দিয়ে ভাগ করতে হয়, তাই আমরা এই যে টি দেওয়া আছে এই টিটা কিন্তু অ্যাকচুয়ালি এই সময়টাকে আমরা H এর নিচে নিয়ে আসলাম, তাহলে H/T হয়ে গেল তাপের হার ইকুয়ালস টু I² R লিখলাম। এবারে I এর জায়গায় আমরা V/R বসালাম, যেটা আমরা ওহমের সূত্র থেকে পাই যে V ইকুয়ালস টু IR, সেখানে I ইকুয়ালস টু V/R। এবারে H/T ইকুয়ালস টু V²/R হলো। এবারে যেহেতু ইন্ডিয়াতে আমাদের ভোল্টেজ, সমস্ত বাড়িতে ভোল্টেজ সেম হয় 220 ভোল্ট, তাই আমরা এখানে লিখতে পারি যে তাপের হার ভ্যারাইজেস 1/R, অর্থাৎ তাপের হার রোধের ব্যস্তানুপাতিক। তারপর আরেকটা কনসেপ্ট যেটা আমরা এখানে ইউজ করলাম সেটা হলো রোধ হলো লেন্থের ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে যদি লেন্থ বেশি হয় তাহলে রোধ বেশি হবে, কিন্তু
তাপের হার রোধের ব্যস্তানুপাতিক, মানে রোধ যদি বেশি হয় তাহলে তাপের হার কম হবে। তাহলে দেখো এখানে অর্ধেক করা হয়েছে, যেহেতু কয়েলটি অর্থাৎ কয়েলের দৈর্ঘ্য অর্ধেক করেছি, তাই আমাদের রোধ অর্ধেক হয়ে যাবে। এবারে রোধ যদি অর্ধেক হয়, রোধের সাথে তাপের হার ব্যস্তানুপাতিক, তাই রোধ অর্ধেক হয়েছে জন্যই তাপের হারটা দ্বিগুণ হয়ে গিয়েছে। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখা বলেছে দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসরাঙ্ক কত হবে? দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মানে μ1:2 μ2 = 2:3 দেওয়া আছে। μ1:2 μ2 = 2:3 অথবা μ1/μ2 = 2/3। এবারে আমাদের বলেছে তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসরাঙ্ক কত। এবারে ধরো আমাদের এক্সাম, এইচএস এক্সাম 500-র মধ্যে হয়ে থাকে, 500-র মধ্যে তুমি কত পেলে, ঠিক আছে, 500-র সাপেক্ষে তুমি কত নাম্বার পেলে, তাহলে আমরা কি 500টাকে নিচে রাখি। সাধারণত যত আমরা টোটাল আমাদের যেটা মার্কস সেটা নিচে থাকে, আর আমরা যেটা আমাদের অবটেইন নাম্বার সেটা আমাদের উপরে লিখতে হয়। ধরো কেউ পেয়েছে 495, ঠিক আছে, 500-তে 495, এরকম কিন্তু সেম ব্যাপারটা এখানে বলেছে প্রথমটির সাপেক্ষে, অর্থাৎ 500 আমাদের টোটাল নাম্বার, এর সাপেক্ষে কত নাম্বার পেয়েছে, অর্থাৎ প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসরাঙ্ক যদি আমাদের লিখতে হয় তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রথমটির সাপেক্ষে μ1/2, এটাকে আমরা লিখতে পারি μ2/μ1। প্রথম প্রতিসরাঙ্কের সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসরাঙ্ক হবে, তাহলে এখানে μ2/μ1 আমাদের রাইট আনসার হয়ে যাবে কত। এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের আনসার বেরিয়ে আসবে 3/2। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, যার সাপেক্ষে বলবে তাকে আমাদের নিচে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির, তাহলে দ্বিতীয়টির বের করতে হবে, তাই দ্বিতীয়টির আমরা উপরে লিখলাম, আর প্রথমটির সাপেক্ষে যেহেতু তাই প্রথমটিকে আমরা নিচে লিখলাম। বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখা বলেছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিটি অণুর গড় গতিশক্তি হলো, যেখানে এন দেওয়া আছে অ্যাভোগাড্রোস নাম্বার, এখানে এন দেওয়া আছে অ্যাভোগাড্রো নাম্বার, আর আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। বলেছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিটি অণুর গড় গতিশক্তি কত। এটা একটা কেমিস্ট্রির প্রশ্ন, রসায়নবিদ্যায় বা কেমিস্ট্রিতে টেম্পারেচার যদি ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকে চোখ বন্ধ করে সেটাকে আগে কেলভিনে নিয়ে যাবে। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কেলভিনে লিখতে পারি 300 কেলভিন। ঠিক আছে, এবারে গড় গতিশক্তি, এটা তোমাদের একটা সেটে প্র্যাকটিস সেটে হয়েছিল যে গড় গতিশক্তির সূত্র কী ছিল, কাইনেটিক এনার্জি এভারেজ = 3/2 kT, যেখানে কে হলো বোলসম্যান কনস্ট্যান্ট আর কে আমরা লিখতে পারি R/NA। এবারে দেখো এনএ বা এন যেটা অ্যাভোগাড্রো নাম্বার, আমাদের কিন্তু R/NA দেখো অপশানে আছে, অপশান নাম্বার বি এবং ডিতে আছে। এবারে কাইনেটিক এনার্জি এভারেজ আমাদের গড় গতিশক্তি বের করতে বলেছে, তাহলে গড় গতিশক্তি কাইনেটিক এনার্জি এভারেজ = লিখে দাও 3/2 কের জায়গায় লেখো যে R/NA, আর টি মানে কি টেম্পারেচার আমাদের দেওয়া আছে 300 কেলভিন। 2 দিয়ে যদি 300কে কাটি আমাদের আসছে এখানে 150, 3 দিয়ে 150কে গুণ করলে আসছে 450 R/NA। তাহলে দেখো আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাচ্ছে, অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। 450 R/N হয়ে যাবে প্রতিটি অণুর গড় গতিশক্তি বা এভারেজ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এরকমই কোশ্চেন কিন্তু তোমাদের আগেও একটি সেটে করানো হয়েছিল, তাই আশা করছি তোমাদের বুঝতে একদম অসুবিধা হয়নি। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি অম্ল বদহজমের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যাসিডিটির বিরুদ্ধে কাজ করার জন্য আমরা নিচের কোনটি ব্যবহার করে থাকি অ্যাসিডিটি। অপশান আছে BeOH হোল্টওয়াইজ, বেরিলিয়াম হাইড্রক্সাইড, MgOH হোল্টওয়াইজ, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, KOH, পটাশিয়াম হাইড্রক্সাইড, নাকি COH হোল্টওয়াইজ, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে MgOH হোল্টওয়াইজ। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে আমরা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করতে থাকি, মানে অম্ল বদহজমের চিকিৎসা হিসেবে ব্যবহার করতে থাকি। চলো 9 নম্বর প্রশ্ন দেখো বলেছে C12H22O11 এর কার্বনের জারণ সংখ্যা কত। C12H22O11, এখানে কার্বনের জারণ সংখ্যা আমরা বের করতে বলেছে। তোমাদের শিখিয়েছিলাম যে যার জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যাকে আমরা X ধরে নেব। ঠিক আছে, এখানে কার্বন কয়টি আছে, 12টি, তাহলে লেখো 12X প্লাস হাইড্রোজেনের জানি আমরা +1 অক্সিজেন নাম্বার, এখানে হাইড্রোজেন আছে 22টি, তার জন্য আমাদের লিখতে হবে 22 প্লাস অক্সিজেনের কত -2, কিন্তু অক্সিজেন কটি আছে 11টি আছে। এবারে দেখো এই টোটালটার মধ্যে কিন্তু কোনো চার্জ নেই, নিস্তরিত, তাহলে আমাদের এখানে লিখতে হবে 0। তারপর লেখো 12X প্লাস 22, এখানে -2 এর সাথে যদি 11 গুণ করি কত আসে -22 = 0। এবারে দেখো +22 -22 কাটাকাটি করলে 0 আসছে, তাহলে x এর মান এখানে আমাদের আসবে 0। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ 0। তাহলে C12H22O11 এ কার্বনের জারণ সংখ্যা হলো 0। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখা বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি বেদনানাশক ওষুধ নয়, মানে পেইন কিলার নয় কোনটি। অপশন আছে আইবুপ্রোফেন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটামিনোফেন, নাকি র্যানিটিডিন। এখানে আইবুপ্রোফেন
তারপর অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যাসিটামিনোফেন এই তিনটি হলো পেনকিলার হিসেবে কাজ করে, কিন্তু র্যানিটিডিন হলো গিয়ে এক ধরনের অ্যান্টাসিড। ঠিক আছে, গ্যাসের বিরুদ্ধে কাজ করে র্যানিটিডিন আর ফ্যামোটিডিন বা র্যানিটিডিন এই দুটোই কিন্তু অ্যান্টাসিড। ঠিক আছে, তারপর আইবুপ্রোফেন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যাসিটামিনোফেন এই তিনটি হলো পেনকিলার অথবা বেদনাশক হিসেবে কাজ করে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে কার্বাইড বাতিতে যে গ্যাস জ্বলে তার নাম কি? কার্বাইড বাতিতে কোন গ্যাস জ্বলবে? অপশন আছে বায়োগ্যাস, অ্যাসিটিলিন, এলপিজি নাকি মিথেন। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি, অ্যাসিটিলিন। ঠিক আছে, কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন গ্যাসটি জ্বলে। অ্যাসিটিলিনের সংকেত কী ছিল? HC≡CH। এবারে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই 11 নম্বর প্রশ্ন দিয়ে জানাবে যে এলপিজির প্রধান উপাদান কী কী। রান্নার গ্যাস যে রয়েছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই এলপিজির প্রধান উপাদান কী কী সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একটি অঙ্ক দেওয়া আছে, বলেছে একটি বদ্ধ পাত্রে কিছু পরিমাণ গ্যাস প্রমাণ চাপ এবং উষ্ণতায় রাখা আছে, অর্থাৎ এসটিপিতে রাখা আছে, প্রমাণ চাপ এবং উষ্ণতায় রাখা আছে। উষ্ণতা কমিয়ে যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তবে ওই গ্যাসের চাপ কত হবে? আবারও বলছি তোমাদের, কেমিস্ট্রিতে যখনই ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা থাকবে সেটাকে ফটাফট তোমরা কেলভিনে নিয়ে যাবে। -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে গেলে আমরা লিখতে পারি 0 কেলভিন, কারণ আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে গেলে আমাদের 273 দিয়ে যোগ করে দিতে হয়। এবারে -273 + 273 কত হবে? কাটাকাটি করলে 0 চলে আসবে, তাহলে আমাদের উষ্ণতা দেওয়া আছে 0 কেলভিন। এবারে বলেছে যে প্রমাণ চাপ এবং উষ্ণতা। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি যে PV = nRT। এখানে দেওয়া আছে বদ্ধ পাত্র, মানে আয়তনের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এখানে মোল সংখ্যা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের V কনস্ট্যান্ট দেওয়া আছে, N কনস্ট্যান্ট দেওয়া আছে, আর R তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই। তাহলে আমরা লিখতে পারি P ভ্যারাইজেস T। ঠিক আছে, মানে প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এবার দেখো এখানে লেখো P1/T1 = P2/T2, এটা আমরা লিখতে পারি। এবারে এসটিপির ক্ষেত্রে আমাদের প্রমাণ চাপ এবং কী দেওয়া আছে? তাপমাত্রা। এসটিপিতে আমরা জানি, এসটিপিতে এখানে পাশে লিখে রাখছি, এসটিপিতে টেম্পারেচার হলো 273 কেলভিন। ঠিক আছে, 273 কেলভিন, আর প্রেশার হলো 760 mmHg। ঠিক আছে, 760 mmHg হলো প্রেশার। তাহলে দেখো P1 এর মান আমি বসিয়ে দিচ্ছি, কত আসছে? 760 mmHg, আমাদের লিখতে হবে না। তারপর T1 এর মান আমাদের জানা আছে 273। তারপর P2 মান আমাদের বের করতে হবে, আর T2 মান আমাদের দেওয়া আছে কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0 কেলভিন, নিচে 0 দিয়ে দাও। এবারে 0 দিয়ে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে কি আসে? 0। তাহলে P2 = আমাদের কত আসছে? 0 পাস্কাল। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের এখানে অপশন নাম্বার এ, 0 পাস্কাল। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? ভ্যাকিউমে আলোর ভেলোসিটি কত হবে? অপশন দেওয়া আছে 28 × 10⁴ km/s, 3 × 10⁵ km/s, 32 × 10⁵ km/s, নাকি 30 × 10⁵ km/s। দেখো আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ জানি, সেটা হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড, কিন্তু এখানে আমাদের অপশনে দেওয়া আছে সব কিলোমিটার/সেকেন্ডে। তাহলে আমাদের মিটার/সেকেন্ডকে কিলোমিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে লেখো যে 3 × 10⁸ × 10⁻³ কিলোমিটার/সেকেন্ড। এবারে 10⁻⁸ × 10⁻³ করলে কত হবে? 3 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, এখানে দেখো অপশন নাম্বার বি দেওয়া আছে, 3 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। বুঝতে পারলে? তাহলে 3 × 10⁸ হলো মিটার/সেকেন্ডে, আর 3 × 10⁵ হলো কিলোমিটার/সেকেন্ডে। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা কত? লোয়েস্ট টেম্পারেচার কোনটা হবে আমাদের এই অপশনগুলোর মধ্যে? এখানে দেখো অপশন দেওয়া আছে 0 ডিগ্রি ফারেনহাইট, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি 100 ডিগ্রি ফারেনহাইট। এখানে অপশনগুলো দেখো উল্টোপাল্টা করে দেওয়া আছে, কিন্তু তোমরা সঠিক আনসারটাই বের করো, কী হবে সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। দেখো 0 ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, এটা অবশ্যই বেশি হবে, কারণ আমরা জানি যে সেলসিয়াসে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর সেটা ফারেনহাইটে গিয়ে 212 ডিগ্রি ফারেনহাইট হয়, তাই তো? তাহলে এখানে 0 ডিগ্রি ফারেনহাইট মানে অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি। তারপর দেখো এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর 100 ডিগ্রি ফারেনহাইট, তো অনেক বেশি হবে। এবারে অপশান নাম্বার যেটা সি এখানে দেওয়া আছে সেটা দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই কত হবে? কেলভিনে নিয়ে গেলে এটা হয়ে যাবে আমাদের 0 কেলভিন। ঠিক আছে, 0 কেলভিন। এখানে কিন্তু আমাদের অপশান নাম্বার এই সি হয়ে যাবে রাইট আনসার। -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো সর্বনিম্ন তাপমাত্রা। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে স্বাভাবিক তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ প্রায় কত? স্বাভাবিক তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ অপশন দেওয়া আছে 340 মিটার/s, 34 মিটার/s, 3400 মিটার/s, নাকি 3.4 মিটার/s। এটা তোমরা মাথায় রাখবে,
মুখস্থ করে রাখো যে স্বাভাবিক তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 340 মিটার পার সেকেন্ড। এ ধরনের কোশ্চেন সাধারণত আসবে না, কিন্তু তবুও মনে রাখতে কিন্তু কোনো ক্ষতি নেই। স্বাভাবিক তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 340 মিটার পার সেকেন্ড। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে ঘরোয়া মাইক্রোওয়েভ রান্নায় ব্যবহৃত হয়। ঘরোয়া মাইক্রোওয়েভ যে রয়েছে, আমরা বাড়িতে যে মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি, সেখানে আমরা কোন তরঙ্গ ব্যবহার করে থাকি? অপশান দেওয়া আছে আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ নাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, ঘরোয়া মাইক্রোওয়েভ যে আছে সেই ঘরোয়া মাইক্রোওয়েভে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে থাকি, কারণ মাইক্রোওয়েভ কি কারেন্ট দিয়েই তো চলে, তাহলে সেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে একটি সরু ধাতব তারের রোধ দেওয়া আছে আর তারটি বা তার উপাদানের কোন ভৌত রাশির উপর আর এর মান নির্ভর করে না। এটি সরু ধাতব তার দেওয়া আছে, এই তারের রোধ আমাদের দেওয়া আছে আর, বলেছে তারটির বা তার উপাদানের কোন ভৌত রাশির উপর, ঠিক আছে, তারটির বা তার উপাদানের কোন ভৌত রাশির উপর আর এর মান বা রোধের মান নির্ভর করবে না। অপশন দেওয়া আছে দৈর্ঘ্য, পরিবাহিতাঙ্ক, ঘনত্ব নাকি ব্যাসার্ধ। দেখো আমরা আর এর সূত্র জানি আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ, তাই তো। এখানে দেখো লেন্থের উপর ডিপেন্ড করবে, এরিয়ার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমাদের এ হচ্ছে না, আমাদের ডি হচ্ছে না, কারণ এরিয়াকে আমরা কি লিখতে পারি পাই আর স্কোয়ার। তাহলে এরিয়ার উপর যেহেতু ডিপেন্ড করছে, তার মানে এখানে আর এর উপর অর্থাৎ ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে। ঘনত্ব দেখো এখানে কিন্তু কোনো জায়গায় নেই, এখানে রো কিন্তু ঘনত্ব নয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। তাহলে রোধের মান কোনো পরিবাহীর ঘনত্বের উপর নির্ভর করে না। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখা বলেছে প্রমাণ চাপ এবং উষ্ণতায় 2 গ্রাম অক্সিজেনের আয়তন কত? অপশন আছে 1.4 লিটার, 2.8 লিটার, 22.4 লিটার নাকি 0.7 লিটার। প্রমাণ চাপ এবং উষ্ণতায় 2 গ্রাম অক্সিজেন, এই কোশ্চেনটি করতে হলে আমাদের সবার প্রথমে মোল বের করতে হবে। মোল আমরা কীভাবে বের করব? গিভেন ওয়েট আপন টোটাল বা আমাদের মোলার ওয়েট। মোল বের করো, গিভেন ওয়েট কত দেওয়া আছে 2 গ্রাম, আর অক্সিজেন গ্যাসের মানে O2 মোলার ওয়েট কি 32। এবারে 2 দিয়ে 32 বা 2 দিয়ে 32 কাটলে কত আসবে? 16, আর উপরে 1, তাহলে আমাদের কত মোল বেরোচ্ছে? 1/16 মোল, ঠিক আছে। এবারে 1 মোল কোনো গ্যাসের আয়তন আমরা কি জানি? 22.4 লিটার। তাহলে 1/16 মোলের আয়তন কত হবে? 22.4 গুণন 1/16। এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে আমাদের আনসার আসবে 1.4 লিটার, ঠিক আছে। দেখো অপশন নাম্বার এ দেওয়া আছে আমাদের রাইট আনসার 1.4 লিটার। তাহলে প্রমাণ চাপ এবং উষ্ণতায় 2 গ্রাম অক্সিজেনের আয়তন হবে 1.4 লিটার। কীভাবে বের করলাম? সবার প্রথমে আমাদের মোল বের করতে হবে, আর আমরা জানি যে 1 মোল কোনো গ্যাসের আয়তন মানে হলো 22.4 লিটার, আর তাহলে 1/16 যেটা ক্যালকুলেট করে আমরা মোল বের করলাম, সেই 1/16 মোলের আয়তন কত হবে? 1.4 লিটার, ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, এখানে দুটো ক্যাটাগরি টুর প্রশ্ন দেওয়া আছে, একটা হলো 19 নম্বর আর 20 নম্বর। এই 19 এবং 20 দুই প্রশ্নেরই কিন্তু একাধিক উত্তর হতে পারে, তোমরা অপশনগুলো খুব ভালো মতো পড়বে। দেখো কী বলেছে প্রশ্নে 19 নম্বর, যদি একটি বন্দুক থেকে একটি গুলি ছোড়া হয় তখন বন্দুকটি পেছনের দিকে ধাক্কা দেয়, এই ঘটনাটি নিচের কোন কোন সূত্রের উদাহরণ? একটি বন্দুক রয়েছে, সেই বন্দুক থেকে যখন আমরা গুলি ছড়বো তখন বন্দুকটি পেছনের দিকে একটা ধাক্কা দেয়, যেটাকে আমরা কি বলে থাকি? রিকয়েল ভেলোসিটি বলে থাকি। এই ঘটনাটি কোন কোন সূত্রের উদাহরণ? অপশন আছে শক্তির সংরক্ষণ সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র নাকি বলের সূত্র। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি, নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ। কিভাবে? দেখো, ধরো এটা একটা বন্দুক দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা বন্দুক দেওয়া আছে, এখান থেকে একটা বুলেট বেরিয়ে গেল, তাহলে এই পুরোটাকে যদি আমরা একটা সিস্টেম ধরে নিই, এই বন্দুক এবং বুলেটটাকে যদি একটা সিস্টেম ধরে নিই, তাহলে এর ক্ষেত্রে কী হবে? তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু বাইরে থেকে কোনোরূপ বল প্রয়োগ করা হচ্ছে না, তাই এখানে আমরা মোমেন্টামটাকে কনজার্ভ করে দিতে পারি। এখানে যা ফোর্স আছে সেটা হলো ইন্টারনাল ফোর্স, কোনো এক্সটার্নাল ফোর্স নেই। এবারে এক্সটার্নাল ফোর্স যদি 0 থাকে তাহলে আমাদের মোমেন্টামটা কনজার্ভ হয়ে যায়, তাই ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা বলতে পারি। এবার তৃতীয় গতিসূত্র কেন বলতে পারি? কারণ আমরা জানি যে প্রতিটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যেহেতু বন্দুকটি গুলিটিকে বের করে দিল, সেরকম সেই গুলিটিও কিন্তু বন্দুকটিকে পেছনের দিকে একটি বল প্রয়োগ করবে, তাহলে এখানে নিউটনের তৃতীয় গতিসূত্রও কিন্তু লাগু করা যায়। বুঝতে পারলে? চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন বলেছে শব্দের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? কোন কোন উক্তিগুলি সঠিক? এটা যেহেতু ক্যাটাগরি টুর প্রশ্ন, অপশনগুলো ভালো মতো পড়ো। বলেছে দেখো, শব্দ শূন্য মাধ্যমে গমন করে না, শব্দ গ্যাসীয় মাধ্যমে গমন করে না, শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি শব্দ কঠিন মাধ্যমে গমন করে না। এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে? অপশন নাম্বার এ শব্দ শূন্য মাধ্যমে গমন করে না, এবং সি শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। শব্দ শূন্য মাধ্যমে গমন করে না,
তাই কিন্তু চাঁদের মধ্যে কোনোরূপ শব্দ শোনা যাবে না, কারণ চাঁদের মধ্যে বায়ুমণ্ডল নেই, সেখানে শূন্য মাধ্যম রয়েছে, তাই সেখানে কোনোরূপ শব্দ গমন করবে না, শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। কিন্তু শব্দ গ্যাসীয় মাধ্যমে গমন করে, ঠিক আছে, গ্যাসীয়, কঠিন এবং তরল, এই তিনটি মাধ্যমে কিন্তু শব্দ গমন করে থাকে, কিন্তু শূন্য মাধ্যমে গমন করে না। তারপর শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, একেবারেই ঠিক। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য বা লংগিটিউডিনাল ওয়েভ, এটা কিন্তু তির্যক তরঙ্গ নয়। তারপর দেওয়া আছে শব্দ কঠিন মাধ্যমে গমন করে না, একেবারেই ভুল। শব্দ কঠিন মাধ্যমেই সবথেকে বেশি স্পিডে, ঠিক আছে, সবথেকে বেশি বেগে গমন করতে পারে। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এ এবং সি। এই ছিল আজকে আমাদের টোটাল 20টি প্রশ্ন। আশা করছি তোমাদের সকলের সব ঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের কিছু কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে তোমরা লক্ষ্য করো, কী এক্সপ্লেনেশন দিয়েছি সেই প্রশ্নের, সেটা তোমরা ভালো মতো শোনো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে তোমাদের কী করতে হবে, কমেন্ট বক্সে এখনই তোমার মার্কস জানাতে হবে, ঠিক আছে। এই 20টির মধ্যে তোমার কটি ঠিক হয়েছে তোমরা অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানাও। আর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে যাও, সেখানে গিয়ে জয়েন করো এবং তোমাদের এই পিডিএফটি সেখান থেকে ডাউনলোড করে নাও। পিডিএফটি ডাউনলোড করে কমপ্লিট পিডিএফটি একবার পড়ো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে, নয়তো বা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা তোমাদের ডাউটগুলো পোস্ট করতে পারো। এছাড়াও তোমরা নিজেরাই নিজেদের একে অপরকে ডাউট সলভ করে দিতে পারো। এ ধরনের সুবিধা কিন্তু তোমাদের দুই গ্রুপেই দেওয়া আছে। আশা করছি তোমরা সকলেই এই দুই গ্রুপে জয়েন করবে। এরপর পিডিএফটি যখন তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে, সেকেন্ড লাস্ট স্লাইড, এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হতে পারবে। এই স্লাইডে আমাদের সমস্ত পেজ এবং সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা শুধুমাত্র ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে তোমরা যুক্ত হতে পারবে। তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে, তোমাদের এখন প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, আর এক্সামের পর আছে কাউন্সেলিং প্রসেস। এই কাউন্সেলিং প্রসেসে কিন্তু কমফোর্ট স্টাডির এই সমস্ত গ্রুপ তোমাদের দারুণ হেল্প করবে, তাই তোমরা এখনই কিন্তু গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো। এবং তোমার কোনো রকম যদি ডাউট থাকে কোনো প্রশ্নে, এক্সাম রিগার্ডিং কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এই দুই গ্রুপে পোস্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম ডাউট ডিসকাশন গ্রুপে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, কোশ্চেনগুলো সলভ করে তোমরা মজা পাচ্ছ। যদি ক্লাসটি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা যারা নতুন আজকে কমফোর্ট স্টাডিজে ক্লাস দেখছো তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে এই যে বেল আইকন রয়েছে, বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে। আর সত্যি যদি তোমাদের জন্য এই সমস্ত ক্লাস হেল্পফুল হয়ে থাকে, মক টেস্টগুলো হেল্পফুল হয়ে থাকে, কমফোর্ট স্টাডি যদি তোমাদের জন্য সত্যি হেল্পফুল হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আমাদের জন্য হেল্পফুল হচ্ছে এই ক্লাসগুলো, মক টেস্টগুলো। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এএনএম জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু এখনও কম্পোস্টারি সদস্য হয়নি, তাদের কাছে অবশ্যই তোমরা লিঙ্কগুলো পাঠিয়ে দাও, যাতে তারাও যুক্ত হতে পারে কম্পোস্টারির সাথে এবং এখান থেকে তারাও কিছু শিখতে পারে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই রাখছি ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।